দেশে ফিরল টিম আর্জেন্টিনা। শুধু ট্রফিটা নয়, চ্যাম্পিয়নের সংজ্ঞা কি শুধু কাপ দিয়ে লেখা হয়? দলের চেয়ে দেরিতে হলেও জন্মভূমি রোজারিওতে ফিরেছেন মেসি। স্পেনকে অভিনন্দন, সমর্থকদের ধন্যবাদ অনেক বেশি। ফুটবল ইতিহাসের বহু বিষণ্ণতার সাক্ষী সেই মারাকানা। 50-এ ব্রাজিল, 14-তে বড় ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা। বিশ্বকাপের আড়ালে মাস্টার স্ট্রোক খেললেন তামিম ইকবাল। লর্ডসের আদলে ক্রিকেটারদের জন্য হলো লাউঞ্জ স্পেশাল। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। 4 বছর আগে মানুষের সমুদ্র পেরোতে পারেনি আর্জেন্টিনার বাস। এবার বাস ঠিকই গন্তব্যে পৌঁছয়নি শুধু বিশ্বকাপের ট্রফি। তবে এজিজার ঠান্ডা, বৃষ্টি আর ফাইনাল হারের বিষণ্ণতার মধ্যেও রাস্তার পাশে দাঁড়ানো সমর্থকেরা বুঝিয়ে দিয়েছে আর্জেন্টিনা চ্যাম্পিয়নের সংজ্ঞা শুধু কাপ দিয়ে লেখা হয় না। ভক্তদের চোখে ট্রফিহীন সেই চ্যাম্পিয়ন দলের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আরও জানাচ্ছেন জুবাইর নূর। একই এজেইজা, একই আকাশি সাদা পতাকা, শুধু দৃশ্যপটটা বদলে গেছে। 4 বছর আগে আর্জেন্টিনার বাস চলতে পারেনি মানুষের স্রোতে। এবার বাসে নেই বিশ্বকাপ, নেই অধিনায়ক লিওনেল মেসিও। তবু বৃষ্টি আর কনকনে ঠান্ডাকে হারিয়ে এজেইজার রাস্তায় দাঁড়িয়েছিলেন হাজারো মানুষ। কারণ ট্রফি হারানো যায়, কিন্তু এই দলের সঙ্গে আর্জেন্টাইনদের আত্মার সম্পর্ক হারায় না। রানার্স আপরা ফিরলেন ছাদ খোলা বাসে, চ্যাম্পিয়নদের বেশে। 2022 সালে এই পথেই বিশ্বজয়ীদের এক ঝলক দেখতে নেমেছিল জনসমুদ্র। মানুষের ঢেউ সামলাতে না পেরে শেষ পর্যন্ত হেলিকপ্টারে সরিয়ে নিতে হয়েছিল মেসিদের। 4 বছর পর সেই পথেই ফিরল আর্জেন্টিনা। তবে এবার ফাইনাল হারের ক্ষত বুকে নিয়ে। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শেষ। কিন্তু বিমান থেকে নামার পর লিওনেল স্কালোনি ও তার শিষ্যদের জন্য ছিল লাল গালিচা, সামরিক ব্যান্ড আর ভক্তদের সীমাহীন ভালোবাসা। বৃষ্টি পড়েছিল, ঠান্ডাও ছিল বেশ তীব্র। তবুও এফএ ট্রেনিং কমপ্লেক্সের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন হাজারো সমর্থক। কারো গায়ে আর্জেন্টিনার জার্সি, কারো হাতে মেসির ছবি, কারো মাথার ওপর আকাশি সাদা পতাকা। স্লোগান একটাই, ধন্যবাদ চ্যাম্পিয়নরা। আমি সৌভাগ্য ছিলাম যে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হতে দেখেছি। 1978 সালে আমি খুব ছোট ছিলাম, আমার বয়স ছিল 5 বছর। 1986 সালে ম্যারাডোনার সাথে এবং 2022 সালে মেসির সাথে। আমি এই দলটির জন্য খুবই আনন্দিত। তারা তাদের সর্বস্ব দিয়ে খেলেছে এবং তারা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনার মানুষের জন্য। আর্জেন্টিনা আজ চ্যাম্পিয়ন। যদিও দেশে ফেরার বহরে ছিলেন না লিওনেল মেসি ও রদ্রিগো দি পল। ইন্টার মায়ামিতে যোগ দিতে নিউ ইয়র্ক থেকে সরাসরি মায়ামি গেছেন দুজন। অসম্পূর্ণ দলটি খোলা ছাদের বাসে সমর্থকদের অভিবাদন গ্রহণ করে পৌঁছায় এফ-এর অনুশীলন কেন্দ্রে। সেখান থেকেই ছুটিতে চলে যান ফুটবলাররা। কোনো আনুষ্ঠানিক বিজয় মিছিল বা বড় আয়োজন রাখেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তবুও এ যেন আকাশি সাদা উৎসব। ফাইনালের পর বুয়েনোস এইরেসে নেমেছিল স্তব্ধতা। তবু জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। কারণ এই বিশ্বকাপ শুধু হারের গল্প নয়, কঠিন নকআউট পথ পেরিয়ে টানা দ্বিতীয় ফাইনাল, ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় প্রত্যাবর্তন। স্কালোনির দল আবারও একটি জাতিকে বেঁধেছে এক সুতোয়। বাসে ট্রফি ছিল না, কিন্তু রাস্তায় দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো বলে দিলেন তাদের চোখে এই দল এখনো চ্যাম্পিয়ন। জুবাইর নূর, 71। বিশ্বকাপ মিশন শেষ করে আর্জেন্টিনা দলের সাথে ফেরেননি মেসি, ডিপল, লাউতারো, এনজো সহ অনেক প্লেয়ারই। তারা চলে গেছেন নিজ নিজ ক্লাবে। দলের ক্যাপ্টেন মেসি অবশ্য একটু দেরিতে আলাদাভাবে সরাসরি গেছেন তার জন্মভূমি রোজারিওতে। সেখানে নিজের পরিবারকে সময় দেবেন তিনি। আর্জেন্টিনার বুয়েনোস এইরেস থেকে বাকিরা জানাচ্ছেন সহকর্মী শেখ আশিক। বিশ্বকাপ না জিতেও যে ভক্তদের ভালোবাসা পাওয়া যায় সেটা আর্জেন্টাইনরা প্রমাণ দিয়েছে আরো একবার। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে আসতে পারেনি, কিন্তু তারা ভক্তদের ভালোবাসা পেয়েছে প্রাণপণভাবে। বিশ্বকাপে ফাইনাল হারের পরও আর্জেন্টিনাকে এইভাবে সংবর্ধনা দেওয়া হবে কেউ ভাবতেই পারেনি। আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেছিলেন তাদেরকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিবেন, কিন্তু আনুষ্ঠানিক সংবর্ধনা লিওনেল মেসিরা নিতে রাজি হননি। কিন্তু সাধারণ ভক্ত সমর্থকরা তাদেরকে সংবর্ধনা দিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন। আর্জেন্টিনা ঝড় বৃষ্টির মাঝে, প্রচন্ড ঠান্ডার মাঝে আর্জেন্টিনা দল ফিরেছে বুয়েনোস এইরেসে, ইউএসএ থেকে। দল ফিরে বিমানবন্দরে সবাই মোটামুটি আশ্চর্য হয়ে গেছেন। এটাও সম্ভব, এত ভালোবাসা পাওয়া সম্ভব। একটা দল বিশ্বকাপের ফাইনাল হেরে এসেছে, তো আবার আর্জেন্টিনার মতো দল যারা বিশ্বকাপের আগের আসরেই চ্যাম্পিয়ন, তারা যখন বিশ্বকাপ ফাইনাল হারার পর এখানে আসে, এমন সংবর্ধনা পায়,
এমন ভালোবাসা পায়, সত্যি অবাক করার মতোই। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে আমরা বহুবার দেখেছি ফাইনাল হারতে, 2016 কোপা আমেরিকার ফাইনাল, 2014 বিশ্বকাপ ফাইনাল, এবং প্রত্যেকবার হারার পর আর্জেন্টাইনরা লিওনেল মেসিকে মকারি করেছে, লিওনেল মেসিকে ক্রিটিসাইজ করেছে আর্জেন্টাইন গণমাধ্যম। কিন্তু এবার ম্যাচ হারের পরের দৃশ্যই আমরা দেখেছি একেবারে ভিন্ন চিত্র। আজকে সারা দিন প্রচন্ড বৃষ্টি, ইভেন ম্যাচ শেষ হওয়ার পর থেকে গতদিন থেকেই বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি টেনে এসেছে, ঠান্ডা বেড়ে চলেছে, ইন্টারনেটের বাজে অবস্থা, কিন্তু কোনো কিছুই আসলে আর্জেন্টাইনরা তোয়াক্কা করেননি। তারা চলে এসেছে বিমানবন্দরে আর্জেন্টাইন জাতীয় ফুটবল দলের জন্য। এভাবেই চলতে থাকুক আর্জেন্টিনার ফুটবল। শেখ আশিক, 71, বুয়েনোস এইরেস, আর্জেন্টিনা। একটা ট্রফি শেষ কথা নয়, আর হেরে যাওয়া মানেই থেমে যাওয়া নয়। নিজের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে দেয়া বার্তাটার অপেক্ষাই হয়তো ছিল সবাই। সেখানে মেসি নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে জানিয়েছেন অভিনন্দন। 2026-এ তার শেষ বিশ্বকাপ, এমনটা ধরে নেওয়া হয়েছিল। মেসি এই বার্তায় আর্জেন্টিনার সাথে তার পথ চলার ক্ষেত্রে দেয়া হয়নি কোনো ইয়েস নো সিগন্যাল। তাজিন খন্দকারের রিপোর্ট। The pain is immense and it will take time for this wound to heal. কষ্টটা অসীম, এই ক্ষত সারতে সময় লাগবে। একটা বিষাদ সিন্ধু এখন লিওনেল মেসির সামনে। মনে হচ্ছে অথৈ সাগরে ডুবে যাচ্ছেন চোখের জলে। কখনো কখনো একটা বাক্যই হাজারো কান্নার ভাষা হয়ে ওঠে, কখনো একটা নীরব পোস্টে গ্যালারি ভর্তি আর্তনাদের চেয়ে বেশি শব্দ তোলে। যে মানুষটার পায়ে ভর করে ফুটবল দেখেছে নতুন এক পৃথিবী, যে মানুষটা আকাশ ছোঁয়া স্বপ্নকে বিশ্বকাপের সোনালী ট্রফিতে রাঙিয়েছিলেন, আজ সেই লিওনেল মেসির কণ্ঠে শুধুই অপূর্ণতার দীর্ঘশ্বাস। ট্রফি হাতছাড়া হয়েছে, কিন্তু ভেঙে পড়েছে কি আরেকটা স্বপ্ন? এ কি শুধুই হারের বেদনা, নাকি বিদায়ের আগমনী সুর? ফুটবলকে কি সত্যিই গুড বাই বলতে যাচ্ছেন দ্য গোট, নাকি ঝড়ের পরও সূর্য ওঠার অপেক্ষায় আছেন তিনি? কোটি ভক্তের মনে এখন প্রশ্ন একটাই, ইজ দিস দ্য বিগিনিং অফ দ্য এন্ড? ফাইনালের শেষ বাঁশি বাজতেই থেমে গেছে আরেকটি স্বপ্নের দৌড়। কিন্তু হারের গল্প লিখতে গিয়েও নিজের দলকে সম্মান জানাতে ভোলেননি আর্জেন্টাইন অধিনায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, এই দল কঠিন সময় থেকে ঘুরে দাঁড়িয়েছে, নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে, আর টানা 2 বিশ্বকাপের ফাইনালে পৌঁছে বিশ্ব ফুটবলে নিজেদের জায়গা আরও সুদৃঢ় করেছে। কথায় আছে না, সোনা আগুনে পুড়েই তো খাঁটি হয়। মেসির কথাও যেন ছিল সেই লড়াইয়ের গর্ব, সেই হার না মানা মানসিকতার। পোস্টে লিখে ফেলেছেন, দ্য পেইন ইজ ইমেন্স অ্যান্ড ইট উইল টেক টাইম ফর দিস ওন টু হিল। হারের বেদনাকেও ছাপিয়ে কৃতজ্ঞতাই ছিল মেসির বার্তার বড় অংশ। সমর্থকদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, প্রতিটি শুভেচ্ছা আর প্রতিটি ভালোবাসার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। কারণ এই দল আবারও পুরো আর্জেন্টিনাকে এক সুতোয় গেঁথেছে, আর সেটাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। থ্যাংক ইউ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট ফর এভরি গ্রিটিং অ্যান্ড এভরি মেসেজ। বার্তার শেষ অংশে নতুন চ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়েছেন লিওনেল মেসি। তার পুরো পোস্টে কোথাও ফুটবল থেকে অবসরের ঘোষণা দেননি মেসি। তাই তার এই আবেগঘন বার্তাকে ঘিরে যত আলোচনা, সবই এখন রিটায়ারমেন্ট স্পেকুলেশন, নিশ্চিত কোনো সিদ্ধান্তই না। কিংবদন্তিদের গল্প কখনো একটা হারে শেষ হয় না। তারা কাঁদেন, তারা ভেঙে পড়েন, আবার ইতিহাসের পাতায় নতুন অধ্যায়ও লেখেন। তাই লিওনেল মেসির এই পোস্ট হয়তো কষ্টের স্বীকারোক্তি, হয়তো নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি। শেষ বাঁশি বেজেছে কিনা তার উত্তরও সময় দেবে। তবে একটা সত্য বদলাবে না, কিংবদন্তিরা বিদায় নিলেও গল্প ফুরায় না, তারা থেকে যান কোটি হৃদয়ের স্পন্দনে। তাজিন খন্দকার, 71। নর্থ আমেরিকার বিশ্বকাপ যেন ছিল এক বিশাল গবেষণাগার। নতুন নিয়ম আর প্রযুক্তি, তা নিয়ে বিভ্রান্তি, বিতর্ক, হতাশা কিংবা স্বস্তিও ছিল। কিন্তু শুধু পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গেলেই তো হবে না। বিশ্বকাপের মহামঞ্চ থেকে কোন কোন ব্যাপারগুলো নিয়মিত ক্লাব ফুটবলে চালু করা যেতে পারে, সেটা নিয়েও আলোচনা হওয়া দরকার। কোনটা কাজে লেগেছে আর কোন সিদ্ধান্তটা ফিফার ভালো হয়নি, সেই আলোচনার বিস্তারিত রিপোর্টে। ফিফা ওয়ার্ল্ড কাপ এখন রিয়ার ভিউ মিররে। সময় যাচ্ছে আর সেটা দূরে সরে যাচ্ছে আরো। ট্রফি স্পেনের দখলে, তবে মাঠের ফলাফলের বাইরে আলোচনার সময় এসেছে নর্থ আমেরিকার বিশ্বকাপ থেকে কোনটা সঙ্গে কুড়িয়ে নেওয়া উচিত আর কি কি ছুড়ে ফেলতে হবে আস্তা কুড়ে। রীতিমতো প্রযুক্তি আর নতুন নিয়মের ল্যাবরেটরি ছিল 2026 বিশ্বকাপ। সেখানে কোন কোন এক্সপেরিমেন্ট হলো সাকসেসফুল?
হাইড্রেশন ব্রেক দিয়ে শুরু করা যাক। টেক্সাসের গরমে স্বাস্থ্যগত কারণে হয়তো দরকার ছিল, কিন্তু ব্যাপারটা আসলে ট্যাকটিক্যাল টাইম আউটে রূপান্তরিত হয়েছিল। কোচরা ঠিক সেই মুহূর্তে সাবস্টিটিউটের ছক মেলান, পরিকল্পনা পাল্টান, মোমেন্টাম থামিয়ে দেন। ইউরোপিয়ান বা অন্যান্য উইন্টার বেসড লিগে এমন কিছু কল্পনাও করা যায় না। তারপর আসা যাক হাফ টাইম শোতে। শাকিরা, বিটিএস, ক্রিস মার্টিন, স্পেকটিকুলার ছিল সবাই, কিন্তু ফুটবলের সাথে মেলে না। ফুটবল ফ্যান হাফ টাইমে ট্যাকটিক্স নিয়ে তর্ক করে, রেফারিকে গালি দেয়, পানি কিনতে দৌড়ায়। হলিউডের প্রোডাকশন দেখার জন্য তারা মাঠে যায় না, কিংবা বসে না টিভি সেটের সামনেও। 48 দলের ফরম্যাট, এটা নিয়ে কথা অনেক বলা যায়। গ্রুপ পর্বে যেন কারোর কোনো টেনশনই ছিল না। অনুভূতিটা এমন যেন প্রায় সবাই নকআউটে উঠে গেল। প্রথম 3 সপ্তাহ মনে হলো ওয়ার্ম আপ ম্যাচ হচ্ছে, আসল টুর্নামেন্ট শুরুই হয়নি। দলের সংখ্যা হয় 32 অথবা 64, যে কোনো একদিকে যাওয়া উচিত, কিন্তু এই মাঝামাঝি ফরম্যাটটা একদম কাজ করেনি। এবারে আসুন বল সেন্সরে। প্রযুক্তি বিতর্ক কমানোর কথা ছিল, কিন্তু ক্রোয়েশিয়া ভার্সেস পর্তুগাল ম্যাচে বাতিল গোল দেখে কেউ আশ্বস্ত হতে পারেননি। চোখে যা দেখা গেল আর মেশিন যা বলল, দুটো মিলল না। ডিজিটাল রিড আউট দিয়েও কাউকে বোঝানো যায়নি। তবে সব বাতিল করে দিলেও তো চলে না, এত বড় আয়োজন বলে কথা। তাই তো প্রথমেই পিক করা যেতে পারে মোমেন্টাম গ্রাফিক্স। টেলিভিশন কভারেজে রিয়েল টাইম ডেটা ওভারলেতে দেখা যায় কোন দল প্রেসার বিল্ড করছে। ক্লাব ফুটবলে এটা দরকার। ম্যাচের গুরুগম্ভীর বিশ্লেষণের প্রয়োজন নেই, এই মোমেন্টাম গ্রাফিক্স দেখে দর্শক নিজেই বুঝতে পারবে মাঠে আসলে কি হচ্ছে। মিস্টেকেন আইডেন্টিটির রুলটাও পিক করা যেতে পারে ক্লাব ফুটবলে। ভুল খেলোয়াড়কে কার্ড দিলে সংশোধনের সুযোগ থাকা উচিত। ভিআর এর সাহায্যে কাজটা সহজে করা যায়, বড় সমস্যা ঠেকানো যায়। রেফারি রক্ত মাংসের মানুষ, ভুল তো হবেই। মুখ ঢেকে কথা বলার নিষেধাজ্ঞা এবারের বিশ্বকাপে এসেছে। খেলোয়াড়রা রেফারি বা প্রতিপক্ষকে কিছু বলার সময় হাত দিয়ে মুখ ঢাকেন। সবাই জানে সেটা কেন। এই নিয়মটা ক্লাব ফুটবলেও কার্যকর হলে শুরুতে কিছু নাটক হবে, তারপর সবাই অভ্যাস বদলাবে। বিশ্বকাপ শেষ, ল্যাবরেটরির ফলাফল মিশ্র। ভালোগুলো রাখুন, বাকিগুলো বিনে ফেলুন। ব্যাপারটা ইজি অ্যান্ড সিম্পল। খালিদ জামিল, ৭১। বিশ্বের সবচেয়ে ঐতিহাসিক ফুটবল স্টেডিয়ামগুলোর একটি ব্রাজিলের রিও ডি জেনেইরো কিংবদন্তি মারাকানা স্টেডিয়াম, যে মাঠের প্রতিটা ইট, প্রতিটা গ্যালারি আর প্রতিটা করিডোরে লুকিয়ে আছে ফুটবলের অসংখ্য ইতিহাস, আবেগ আর কিংবদন্তি। ব্রাজিলের ফুটবলে 1950-এর মারাকানাজো কিংবা 2014 সালের আর্জেন্টিনার বিশ্বকাপ ট্রফি হারানো সবকিছুর সাক্ষী এখানকার সবুজ গালিচা। ফুটবলের সেই মঞ্চ ঘুরে বাকিটা জানাচ্ছেন হাসান সজীব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে। যদিও এই স্টেডিয়ামটার নামটা হচ্ছে এস্তাদিও মারিও ফিলহো, ব্রাজিলের বিখ্যাত এক সাংবাদিকের নামে। 1950 সালে ফিফা বিশ্বকাপের জন্য এই স্টেডিয়ামটা নির্মাণ করা হয়, যাতে একসাথে বসে অনেক দর্শক খেলা দেখতে পারেন। একসময় এখানে প্রায় 2 লাখ দর্শক খেলা দেখেছেন। বর্তমানে আধুনিক সংস্কারের পর গ্যালারির ধারণ ক্ষমতা প্রায় ৭৮,০০০। মারাকানার নাম উচ্চারণ করলে সবার আগে মনে পড়ে 1950 বিশ্বকাপের সেই ঐতিহাসিক মারাকানাজো। শিরোপা নিশ্চিত ভেবে বসে থাকা ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দেয় উরুগুয়ে। ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটনের সাক্ষী হয়ে থাকে এই মাঠ। আবার এই মাঠেই 1969 সালে নিজের ক্যারিয়ারের 1000তম গোল করেছিলেন ফুটবলের রাজা পেলে। সেই মুহূর্ত আজও ব্রাজিলিয়ানদের কাছে গর্বের এক অনন্য স্মৃতি। এরপর এখানে কি হয়েছে? লিওনেল মেসিরা বিশ্বকাপ হেরেছিল জার্মানির কাছে 1-0 গোলে। এবার তারা বিশ্বকাপ হেরে আমেরিকায় কান্না করছে। ঠিক সেই সময় আমি দাঁড়িয়ে আছি ব্রাজিলের এই ঐতিহাসিক স্টেডিয়ামে। যদিও শুধু কান্নার ইতিহাস নয়, 2021 সালের কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। এই ভেন্যুতে ফাইনালে ব্রাজিলকে হারিয়ে লিওনেল মেসির হাতে ওঠে তার ক্যারিয়ারের প্রথম বড় ইন্টারন্যাশনাল ট্রফি। আর এর আগে 2016 রিও অলিম্পিকে ইতিহাস গড়ে ফাইনালে জার্মানিকে হারিয়ে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের সোনার পদক জেতে ব্রাজিল। দেশের মাটিতে সেই জয়ের নায়ক ছিলেন নেইমার। ভবিষ্যতে হয়তোবা এখান থেকে কোনো কিংবদন্তি আবার বেড়ে উঠবেন। হাসান সজীব, ৭১, ব্রাজিল। কথা রেখেছেন তামিম ইকবাল। দ্রুততম সময়ের মধ্যে সেরে বাংলায় তৈরি হয়ে গেছে সাবেক ক্রিকেটারদের জন্য লাউঞ্জ।
লর্ডসের আদলে সেই লাউঞ্জে বসে খেলা দেখতে পারবেন প্রায় 300 জন ক্রিকেটার। নাহিয়ান বিন জসিমের রিপোর্টে বিস্তারিত। টাইগার্স ডেন, বাঘেদের ডেরা। বিশ্বকাপ ফুটবল যখন পুরো বিশ্বকে কাঁপাচ্ছিল, ঠিক এর মাঝে মিরপুরের হোম অফ ক্রিকেটে দারুণ একটা কাজ হয়েছে বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল খানের মাস্টার স্ট্রোক। ঠিক যে কথাটা তিনি নির্বাচনের আগে বলেছিলেন যে এই মিরপুরের হোম অফ ক্রিকেটে লর্ডসের আদলে সাবেক ক্রিকেটারদের জন্য একটা লাউঞ্জ করা হবে, ব্যালকনি থাকবে, দুর্দান্ত একটা লাউঞ্জ হবে। সেই লাউঞ্জটা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, যার নাম টাইগার্স ডেন। সেই টাইগার্স ডেনটাই আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো, চলুন। যে লাউঞ্জটা, সেই লাউঞ্জটা থেকে একদম বাহিরের অর্থাৎ মাঠের যে ভিউটা এক কথায় দুর্দান্ত। সামনেই দেখছেন চেয়ার রাখা আছে, টেবিল রাখা আছে। এখানে কফি বা চা খেতে খেতে যারা কিনা সাবেক ক্রিকেটার তারা চাইলেই কিন্তু বাংলাদেশের খেলা উপভোগ করতে পারবে। এক কথায় দুর্দান্ত। যিনি যখনই আসলে কবে সভাপতি হবেন, ঠিক এই চেয়ারটা কিন্তু তার জন্য বরাদ্দ। টাইগার্স ডেন নামের আমরা এই লঞ্চটা করেছি, যেখানে আমাদের সকল মেন্স ওমেন্স যারা বাংলাদেশ টিমকে একদিনের জন্য রিপ্রেজেন্ট করেছে তাদের জন্য একটা বসার ব্যবস্থা বা খেলার দিনে খেলা এনজয় করার জন্য একটা ব্যবস্থা, বা এমনি যে কোনো দিন যে কোনো সময় অফিস আওয়ারের মধ্যে ওনারা এসে যদি এখানে বসে তাদের সময় স্পেন্ড করতে চান তাদের জন্য একটা ব্যবস্থা করে দাও। এই সুন্দর জায়গাটা হচ্ছে ক্রিকেটারদের আড্ডা দেওয়ার জায়গা, বসার জায়গা। ওই ব্যালকনিতে বসে খেলাটা দেখতে পারবে, চা খেতে খেতে, কফি খেতে খেতে। তবে এখানে বসে ওই যে বললাম আড্ডা দেওয়া, গল্প করা, গুরুত্বপূর্ণ কথা বলা, পাশাপাশি ডিনার এবং লাঞ্চের যেই ব্যাপারগুলো থাকবে সেগুলো কিন্তু এই রুমটায় বসে ক্রিকেটাররা করতে পারবে। যারা ক্রিকেটার আছেন তাদের জন্য কিন্তু আগে এই ধরনের কোনো ব্যবস্থাই ছিল না। অনেক সময় অনেকে লজ্জা থেকে, যারা সাবেক ক্রিকেটার আছেন তারা টিকিট চাইতো না বিসিবির কাছে, অনেকে লজ্জায় খেলা দেখতে আসার যে চিন্তাটা সেটাও তারা করতো না। কিন্তু এখন থেকে কিন্তু তাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে, সবুজ মাঠ, ওই গ্যালারিতে বসে দর্শকরা খেলা দেখবেন। 300 জন ক্রিকেটার, নারী এবং পুরুষ মিলিয়ে, তারা কিন্তু এই ফ্যাসিলিটিসটা পাবার পর নিঃসন্দেহে অনেক বেশি তৃপ্ত হবেন, অনেক বেশি খুশি হবেন। নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা। আর্থিক বিষয়ে পরিবার আর ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে না প্রতিভাবান খেলোয়াড়দের। নতুন কুড়ি স্পোর্টসের সেরা খেলোয়াড়দের জন্য নানান রকমের বন্দোবস্ত করেছে সরকার। ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন জেলা কিংবা মফস্বল শহর থেকে র ট্যালেন্টদের বিকেএসপিতে ভর্তি করিয়ে দেয়া হবে উন্নত প্রশিক্ষণ। সাইফুল রূপকের রিপোর্ট। বাংলাদেশের মেয়েদেরও আশা আছে যে তারা অলিম্পিকে যাবে এবং পদক নিয়ে আসবে। নিজের একটা মনোবল দরকার যে আমরা পারবো, শুধু বাইরের দেশের মেয়ে না, বাংলাদেশের মেয়েরাও জয় করতে পারে। এই বিশ্বাস আপনার? অবশ্যই আছে। বুক ভরা বিশ্বাস, নীল জলে ওরা ঢেউ তুলে মন কাটতে চায় সবার। খেলাপ্রিয় প্রধানমন্ত্রীর দারুণ উদ্যোগ নতুন কুড়ি স্পোর্টস। এই পদক্ষেপ ক্রীড়াঙ্গনকে করবে মজবুত, আন্তর্জাতিক পর্যায় থেকে মিলবে আরও বড় বড় সাফল্য। মঙ্গলবার চূড়ান্ত পর্বের উদ্বোধন করে লক্ষ্যের কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই নতুন কুড়ি স্পোর্টসের মূল লক্ষ্যই হচ্ছে যে প্রতিভাবানদেরকে তুলে নিয়ে আসে এবং তাদেরকে আগামী 5 বছর 10 বছর মেয়াদি তাদেরকে এবং তাদের পরিবারের সকল দায় দায়িত্ব গ্রহণের মাধ্যমে কিন্তু আমরা সেই খেলোয়াড়দেরকে প্রতিষ্ঠিত করতে চাই যারা ভবিষ্যতে বাংলাদেশের ফ্ল্যাগকে বিশ্ব মানচিত্রে উপস্থাপন করবে। দেশের নানান জেলার সেরারা 10 থেকে 14 বছর বয়সী সাঁতারুরা ঢাকায় এসে চূড়ান্ত লড়াইয়ে নীলজল মাতিয়ে ওরা আনন্দে আত্মহারা। বড় স্বপ্ন বুনেছেন, প্রতিমন্ত্রীর কাছে চান সহযোগিতা। আমি 50 মিটার ফ্রিস্টাইলে 28 সেকেন্ড 30 মাইক্রো পয়েন্ট সময় নিয়ে গোল্ড পাইছি। গোল্ড পেয়ে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে যে আমি এই জায়গায় গোল্ড পাইছি নতুন করিতে। প্রতিমন্ত্রী কি বলেছে? প্রতিমন্ত্রী বলেছে কনগ্রাচুলেশন, আমি বলছি ধন্যবাদ। ঠিক আছে। আর কোনো আশা দিয়েছে? দিছে যে তুমি অনেক ভালো করো, যে আরো বড় পদে যাও, যে ভালো একটা সাব গেমসে বড় হও, আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকো, সাব গেমসে অলিম্পিকে গোল্ড পাবো ইনশাআল্লাহ। আমি 50 মিটার ফ্রিস্টাইল খেলছি, তো আমার টাইমিং হয়েছে 31:30:00। তো আমার ফার্স্ট হয়েছে, আমি খুব ভালো লাগছে। আমার চাওয়া হলো যেন আমরা একটা ন্যাশনাল ক্যাম্পে চান্স পাই। তো ওইখানে প্র্যাকটিস করলে আমাদের হয়তো বড় বড় কোচরা প্র্যাকটিস করাবে, তো তাদের হাত দিয়ে আমরা অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবো। এটা আমাদের
প্রতিমন্ত্রীর কাছে মানে আশা। অতীতে দেখা গেছে প্রতিভা তুলে এনে যত্ন নিতে ব্যর্থ হয়েছে, মেধাবীরা হারিয়েও গেছে। নতুন সরকার নতুন কুড়ির প্রতিভাবানদের নিয়ে কি ছক আঁকছে? তাদেরকে বাছাই করার মাধ্যমে আমরা বিকেএসপিতে তাদেরকে ভর্তি করার সুযোগ করে দিব এবং সেই বিকেএসপিতে তার পড়াশোনা, খেলাধুলা, সে যতদিন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে না পারে ততদিন আমাদের এই সহযোগিতা, সার্বিক সুযোগ সুবিধা তাদের জন্য অব্যাহত থাকবে। ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টস মোট 8 ইভেন্ট নিয়ে চলছে নতুন কুড়ির প্রথম আসর। 27 জুলাই আর্মি স্টেডিয়ামে সেরাদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল রূপক, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।